ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার আশ্বাস তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এনসিপি। ভোটের জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা জেলার মানুষের মাথাপিছু গড় আয় জাতীয় গড় আয়ের প্রায় দ্বিগুণ, বলছে ঢাকা চেম্বার। দেশের জিডিপিতে অবদান 46%। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে 4টি দেশের তদন্ত সংস্থাকে আমন্ত্রণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের রাউজানে 18 দিনের মাথায় আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা। 5ই আগস্টের পর উপজেলায় অন্তত 17টি খুন, বেশিরভাগই রাজনৈতিক। ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে মায়ের দাফন নিয়ে ভাইদের সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। সকালের পর রাতে ফের সংঘাত। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে দেওয়া হবে সর্বোচ্চ বরাদ্দ। কিশোরগঞ্জে বৃত্তি প্রদান অনুষ্ঠানের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশ্ন করেন তারেক রহমানকে, প্রতিটির উত্তরও দেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা 31 দফা, এই মূল মন্ত্র সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে প্রশ্ন করেন ক্ষুদে শিক্ষার্থীরা। আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না, এই সমস্যা দূরীকরণে আপনার কি কোনো পরিকল্পনা আছে? পড়াশোনায় খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে কি করবে বিএনপি, এমন নানা প্রশ্ন করেন শিক্ষার্থীরা, যার প্রতিটির উত্তর দেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা যেটা পরিকল্পনা করছি, আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা, এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। চেষ্টা করব প্রাইমারি স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে, যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে, যাতে তোমার মতন বাচ্চারা ওখানে সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে। আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ সম্ভব। এই ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা জরুরি। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার 21তম বর্ষপূর্তির এই আয়োজন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা এতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সমাজের গণ্যমান্যদের অনেককেই মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। কোনো ভুলে যাতে ফ্যাসিস্ট ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ থাকার কথা বলেন দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এখানে যেন আমরা এক থাকি। আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা নিজামী সাহেব, জামান সাহেব,
কাশেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। গণমাধ্যমগুলোকে নীতিনৈতিকতার প্রশ্নে ছাড় না দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। আর পতিত সরকারের বাকশালী কার্যক্রমের সমালোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোন দেশ গঠনে, রাজনীতির জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য, ডেমোক্রেসির জন্য 3টা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সে দেশের জনগণ, একটা হচ্ছে রাজনৈতিক দল, আরেকটা হচ্ছে সেই দেশের গণমাধ্যম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই 3টা ফ্যাক্টরের মধ্যে না থাকে তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না। হাসিনার আমলের 15.5 বছরে যতগুলো যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, এই হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সে কাজগুলো নিউজ পেপার যতটা ভালো পারবে, একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সেটা পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের উপলব্ধি বিবেচনায় আগামীর বাংলাদেশ করতে সবাইকে এগিয়ে আসার কথাও বলেন বক্তারা। প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয় সে বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনকে তাগিদ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে, এসব কথা বলেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানায় এনসিপি। দেশের সকল রাজনৈতিক দলকে এক করার প্রত্যয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 8 মাসের ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই সনদ সই করেছে। জুলাই সনদের ঐক্যমত্যের তবে সেখানে বিএনপি, জামায়াত সহ 25টি দল সই করলেও এখনো এনসিপি সহ বাম ঘরানার 4টি দল অংশ নেয়নি। শনিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে দলটি জানায় জুলাই সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন। সনদ বাস্তবায়নে আদেশের খসড়া না দেখা পর্যন্ত এনসিপি সই করবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। এই জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব। শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায় জানিয়ে আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি ঐক্যমত্য কমিশনে দেওয়া নোট অফ ডিসেন্ট প্রত্যাহার করলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য দৃঢ় হবে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার MA-জি ওসমানী মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা এখনই বাস্তবায়ন করা গেলে ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিক পর্যায়ে পদ তৈরি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষক নিয়োগের প্রয়োজন হলে সেটা নিয়েও বিএনপি আলোচনা করবে বলেও জানান তিনি। মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়। তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী। শনিবার বিকেলে নগরীর বহদ্দার হাট থেকে মিছিল শুরু করে দলটি। এ সময় পিআর পদ্ধতি সহ 5 দফা দাবির পক্ষে স্লোগান দেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। একই দাবিতে বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। মিছিলটি নগরী শিববাড়ি মোড় থেকে এসে শেষ হয়। বিকেলে রংপুর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের নেতাকর্মীরা। শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা দাবি বাস্তবায়ন না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। সিলেট ও বরিশালেও দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর জামায়াত। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ সুপারিশপত্র শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। শনিবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়। সভায় সনদ বাস্তবায়নের নানা সুপারিশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়, পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও আলোচনা করা হয়। এছাড়া আগের দিনের অসমাপ্ত আলোচনাও শেষ করা হয়। আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ এহমাদুল হক ও ডক্টর ইফতেখারুজ্জামান ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা জেলার মানুষের মাথাপিছু গড় আয় জাতীয় গড়ের আয়ের প্রায় দ্বিগুণ। ঢাকা চেম্বার এমন তথ্য তুলে ধরে জানিয়েছে, দেশের জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%। ঢাকা শিল্পের ঢাকা চাকা ছেড়ে নিচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারাই, আর পাইকারি ও খুচরা বিক্রির ওপর ভর করে বাড়ছে ঢাকার সেবা খাত। মতিঝিলের সংগঠনটির প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠানে বক্তারা প্রশ্ন রাখেন, তাহলে ঢাকার সব মানুষ কি ধনী? এর পাশাপাশি রাজধানীর যে বৈষম্য বাড়ছে সে চিত্রও তুলে ধরার আহ্বান জানান তারা। তিলোত্তমা নগরী ঢাকা, যেখানে প্রতিদিনই জীবিকার তাগিদে মানুষ আসেন আবার ফিরেও যান, যাদের হাতেই সচল শিল্প ও সেবা খাত। অর্থনীতির গতি প্রকৃতি ধারণা পেতে ঢাকা চেম্বার শনিবার প্রথমবারের মতো প্রকাশ করে ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই, যেখানে ব্যবসায়ী সংগঠনটি বলছে জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%, যার মধ্যে শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি, এরপর সেবা খাত। যেহেতু ঢাকার জিডিপি অন্যান্য বিভাগের তুলনায় দ্বিগুণ ও ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, তাই বর্তমানে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে এই সূচকটির জন্য জরিপ কার্যকলাপ পরিচালনা করা হয়েছে। শিল্প খাতে সবচেয়ে বেশি প্রায় 50% অবদান রাখছে ক্ষুদ্র শিল্পগুলো, যেখানে বৃহৎ শিল্পের অবদান 20%। ঢাকার সেবা খাতে প্রায় 45% অবদান রাখছে খুচরা ও পাইকারি ব্যবসা। ঢাকা জেলার মানুষের গড় মাথাপিছু আয় $5,163, যেখানে সরকারি হিসেবে সারা দেশে গড়ে এই মাথাপিছু আয় $2,820। তা কি এই মিন করে যে ঢাকা শহরে আমরা সবাই খুব ধনী হয়ে গেছি? আপনি বিবিএস এর 24-এর যেটা দেখেন, পভার্টি রেট সেখানে ছিল 19.6% ঢাকা শহরে, হ্যাঁ, আর সেখানে আমার পুরো বাংলাদেশে 19.2, অর্থাৎ পভার্টি রেট কিন্তু ঢাকা শহরে বেশি। মোট রপ্তানি আয়ের 40% আসে এখানকার কারখানাগুলোর উৎপাদিত পণ্য থেকে। একইভাবে মোট কর্মসংস্থানের 40% মানুষ কাজ করে এই শহরেই। Foreign investment, BIDA and other government agencies can take the investment decision, other matters. অর্থনীতির গতি ধরে রাখতে অনানুষ্ঠানিক খাতে গুরুত্ব ও ব্যবসা সহজ করার উপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা। ট্রেড লাইসেন্স 1940 দশকের একটা পেপার আজকে 2025-এ আমরা ব্যবহার করছি। কেন? Why do you need a trade license? ব্যবসায়ী নেতারা আক্ষেপ করে বলেন, তারা যেসব পরামর্শ দেন সেগুলোর বাস্তবায়ন হয় না অধিকাংশ ক্ষেত্রেই। কত রেভিনিউ পাচ্ছেন? মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের মধ্যে সই করা সমঝোতা স্মারকের আওতায় 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম চালান হিসেবে 56,959 মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্ট্রাইক জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। অবশিষ্ট 22,789 মেট্রিক টন খালাস করা হবে মোংলা বন্দরে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম
শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইএসডিএ মধ্যে চুক্তি অনুযায়ী গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তে চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও তুরস্ককে আমন্ত্রণ জানানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনায় দেশে গঠিত তদন্ত কী পর্যায়ে রয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানতে পারেননি, তবে জানিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে স্বাভাবিক করতে কাজ চলছে। ঠিক এক সপ্তাহ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ পুড়ে ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার। শনিবার দুপুরে পুড়ে যাওয়া সেই কার্গো ভিলেজের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি দাবি করেন, এত বড় আগুন লাগার পরও সেদিন রাত ৯টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হয়। বলেন, আগুনের ঘটনা তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, অতিরিক্ত দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের মাত্রা এতটা ছড়িয়েছে। 4 মিনিটের ভেতর অগ্নি নির্বাপক দল কাজ শুরু করে বলে দাবি তার। ফেল করে নাই, নিভাইছে। আগুন যদি না নিভাইতো তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইছে, বাট সময় লাগছে। এরকম 9:30 সময়ের মধ্যে তো তারা করে দিছে, অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিছে। দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। প্রবাসীদের জন্য ই-গেট সিস্টেম চালু, পাসপোর্ট ফি কমিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনের ঘটনায় দেশে গঠিত একাধিক তদন্ত কমিটি কাজ করছে, তবে তদন্ত কোন পর্যায়ে এ বিষয়ে কিছু জানাননি তিনি। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে লেখা বইয়ের উপর আলোচনা হয়েছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানটি আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি। এতে অক্সফোর্ড সহ ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। সভায় ব্রিটিশ কূটনৈতিক পিটার হিপ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে অক্সফোর্ডের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। তারেক রহমান, পলিটিক্স অ্যান্ড পলিসিস ইন কন্টেম্পোরারি বাংলাদেশ বইটির লেখক আমেরিকা প্রবাসী সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন। বিএনপি শুধু অল্প সময়ের পলিটিক্সে জেতার কথা না ভেবে বাংলাদেশ কি বাংলাদেশ হতে পারে সেই কথা ভেবে ভিন্ন একটা রাজনীতিতে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিটা বদলানোর একটা চেষ্টা করবে। বিএনপি সহ প্রায় সকল গণতান্ত্রিক শক্তির বিষয়ে একমত পোষণ করেছে। জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে আমরা এই নীতিগুলি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 75 ও 76, কুষ্টিয়া 1 এবং 2 আসনে। আজ আমরা সারাদিন থাকবো কুষ্টিয়া 1 এবং 2 আসনে এবং এখানে কথা বলবো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী তাদের সঙ্গে। আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন আপনাদের জনসংযোগে? সম্পূর্ণ পর নির্ভরশীল অর্থনীতি, চরম বেকারত্ব, শিক্ষা ও শিক্ষাঙ্গনে অস্বস্তিকর পরিবেশ থাকার কারণে এবং বিগত দলগুলো চুরি ডাকাতি, সন্ত্রাসী, হাইজাক, লুটতরাজ এগুলো বন্ধ না হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের উপরে মানুষ এখন আস্থা স্থাপন করছেন। গত 17টি বছর ধরে নানা সমস্যা পুঞ্জীবিত রয়েছে, সেই নানা সমস্যাগুলোর লক্ষ্যে আমি কাজ করতে যাই। কয়েকটি গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে, আর 2টি ইউনিয়ন যে পদ্মার পাশে তারা কিন্তু আপাতত ভাঙন নাই তাদের। আমার প্রথম 1 নাম্বার কাজই হবে যদি আল্লাহ আমাকে এমপি করে এবং দল ক্ষমতা যায়, মরিচার ভাঙন রোধ। আর মাদক, এটা সারা বাংলাদেশে আছে, আমার উপজেলায় বর্ডার আছে, বর্ডার দিয়ে প্রচুর মাদক
অস্ত্রও আসে। এবং আমি যদি এমপি হই, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী আমি দৌলতপুরে তাদের বাস করতে দেব না। বিএনপি যদি আমাকে মনোনীত করে তাহলে আমি সর্বাগ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে গঙ্গা ব্যারেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। শহীদ জিয়ার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এখানে গঙ্গা ব্যারেজ করার জন্য আমি জাতীয় সংসদে আমি সর্বশক্তি দিয়ে আমি যুদ্ধ করব। আমার যেটা হলো মূল সমস্যা হলো আমাদের শিক্ষিত তরুণ যুবকরা যারা বেকার থাকে এদের কর্মসংস্থানের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র করে তারা যাতে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, মহিলাদেরকে শিক্ষিত করে প্রশিক্ষিত করে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে দারিদ্র্য বিমোচন করাটা আমার কাছে অগ্রাধিকার। নারীদেরকে বাদ দিয়ে কখনোই কাঙ্ক্ষিত মানের উন্নয়ন সম্ভব নয়। জামাত ইসলামী এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করে নারীরা তাদের যোগ্যতা অনুসারে তারা বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা, চাকরি সবকিছুই করা সম্ভব। এবং ইতিমধ্যে আমাদের যে সমস্ত বোনেরা আছে তারা ব্যাংকে চাকরি করেন, তারা অন্য অফিসিয়াল চাকরি করেন, তারা নিজেরা উদ্যোক্তা আছেন। আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া 1 এবং 2 আসনে, সেখানে কথা বলেছি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে। তারা জানিয়েছেন তাদের পরিকল্পনা, তারা জানিয়েছেন তাদের ক্ষমতার সাথে তারা কতটা উন্নয়ন করবে। আগামীকাল আমরা থাকবো কুষ্টিয়া 3 এবং 4 আসনে, সেখানে থাকবেন আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ইতালিতে ক্যাথলিক পুরোহিতদের হাতে গত 5 বছরে প্রায় 4,400 মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের একটি সংগঠন। 2020 সাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করেছে রেতে লা আবুসো। এই অভিযোগের ফলে দেশটির যাজকদের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিসকো জার্নাদি জানান, এই সংখ্যা এসেছে ভুক্তভোগীদের বর্ণনা, বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে। তবে এসব নির্যাতনের ঘটনা কত বছরের পুরনো সংগঠনটি এখনো জানায়নি। এদিকে ইতালির বিশপ সম্মেলনে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চলতি সপ্তাহে প্রথমবারের মতো ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পোপ লিও। নতুন বিশপদের উদ্দেশ্যে অভিযোগ গোপন না করার নির্দেশনা দিয়েছেন তিনি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dvcnews.tv আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিভিসির সঙ্গেই থাকুন।